ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়। কিছু ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়। কিছু কবিতায় তারা যেন কবি হয়, কিছু কবিতায় তারা যেন কবি হয়। তারা আধারে ছড়িয়ে দেয় বাণী, নক্ষত্রাণী 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 নক্ষত্রাণী। অরূপ তোমার বাণী, অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দীক্ষে আনি। অরূপ তোমার বাণী। অরূপ তোমার বাণী। হ্যাঁ, কানের কাছে ঢাক বাজে, চোখ বুঝলে শিউলি যেন চোখ বুলিয়ে দিয়ে যায়। মনে পড়ে সেই গতবারের মতো আবার আসতে চলেছে শরৎকালের আমাদের প্রিয় উৎসব দুর্গাপূজা। তাই সেই দুর্গাপূজাতেই আবার যেন আমরা ধীরে ধীরে ডুবে যাচ্ছি। সেই হালকা গন্ধ, সেই মিষ্টি মেঘ আর কবিতা। আজকের পর্ব শুরু হচ্ছে পূজা পর্ব দিয়ে, এবং এরপর থেকে আমাদের পর্বগুলি থাকবে পূজা উপলক্ষেই। আসলে আমরা ভালোবাসি পুজো নিয়ে থাকতে। আজকে এই নক্ষত্রাণী কবিতার কোলাজ অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন 3 কবি, এবং আমরা সবাই মিলে আজ থেকেই বোধহয় পুজোয় একটু একটু করে মিশে যাব। যদিও আমাদের থেকে বেশ কিছু দূরে বন্যায় ভুগে চলেছে প্রচুর মানুষ। মা আসছেন, তার কাছে আমাদের প্রার্থনা, কেরলের এই যে দুর্গত মানুষ তাদেরকে একটু রক্ষা দাও, তাদেরকে বিপদমুক্ত রাখো মা। তার সাথে আজকের কবিতা। চলুন আলাপ করে নি আজকে আমাদের সাথে কে কে এসছে দেখে নি। আমার সাথে রয়েছেন কবি তরুণ কুমার বায়েন, আমার সাথে এসছেন কবি সুদীপ কুমার সিনহা, নমস্কার, এবং রয়েছেন কবি ধনঞ্জয় পাল, নমস্কার। কবিদের সম্বন্ধে একটু জেনে নেব। আজকে আমাদের 3 কবি যারা উপস্থিত আছেন প্রত্যেকেই শুধু কবি নন, তারা ছবিও আঁকেন, অর্থাৎ কবিতা আর ছবিতা দুটো নিয়েই তাদের জীবনে গিয়ে চলেছে। চলুন একটু জেনে নি তাদের সম্বন্ধে। তরুণ কুমার বায়েন 1971 সালে জন্ম, এসছেন আজকে হাওড়া শ্যামপুর থানা থেকে, তাই তো? হ্যাঁ, ওকে। আচ্ছা। আর আপনি অঙ্কন শিল্পী, ড্রয়িং, পেন্টিং, প্রচ্ছদ এবং ক্লে মডেলিং সবটাই করেন। প্রেরণা মূলত মা বা দাদারা এবং ওনার স্ত্রী। বাধা ছিল প্রচুর, অত্যন্ত দারিদ্র্যের সাথে লড়াই করতে করতে কিন্তু আজ এই অবধি এসেছেন। নিজের একটি বিদ্যালয় আছে, তপবন বিদ্যালয়। তার 2টি ভাগ, সাধারণ শিক্ষা বিভাগ এবং কলা বিভাগ। সেখানে আবৃত্তি, নৃত্য, ব্যায়াম, সঙ্গীত সবকিছু শেখানো হয়, ইভেন অভিনয়। এবং সেখানে আপনি নিজেও আঁকা শেখান, তাই তো? ঠিক ঠিক। আপনার ফোন নাম্বারটা একটুখানি বলে দেবেন দর্শকদের। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই বিদ্যালয় আপনাদের সাহিত্য সংস্কৃতি নিয়ে। 9733629526। আগে ছিলেন ভোরের আলোর সম্পাদক, যিনি সত্যব্রত দাস। তার হাত ধরেই আপনারা এখানে এগোনো, এবং পরবর্তীকালে তো প্রচুর লেখালেখি আপনার। আমরা আপনার কিছু ছবি দেখব এবং আপনার কিছু বইয়ের দেখে নেব। আপনি প্রচুর নাটকও লিখেছেন, এগুলো আপনার আঁকার বই রয়েছে। দেখুন, আলপনার ডালি, এখানে সমস্ত রকমের আলপনা পাওয়া যায়। এই বইটি ওনার নিজের করা। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আলপনার সাজি, বিভিন্ন ধরনের আলপনার বই এগুলো ওনার। এছাড়া মেহেন্দির বই আছে, মেহেন্দির রূপরেখা দেখব, কল্পরেখা, রেখায় সৃষ্টি বড়ই মিষ্টি, এটা ইংলিশ স্টাইল লাইফ। এছাড়া দেখব আমরা রেখার খেলা, শিল্প শিক্ষা, এগুলো সব আপনার নিজের। অঙ্কন সহায়িকা, কার্টুন কর্নার, যেখানে আমরা দেখব কার্টুনের উপরে কিভাবে ছবি আঁকা যায়, সেগুলো উনি কিন্তু এই বইতেই শিখিয়েছেন। প্রচুর নাটক লিখেছেন আপনি,
এবং লেখা হয়েছে, নাটক অনেক লেখা হয়েছে। আপনার প্রকাশিত নাটকের মধ্যে ফুটবল, পরিণতি, হাড়িকাঠি, বাঁচো বাঁচাও, দুষ্টাসুর বধ, কলির কলঙ্ক, সত্যমেব জয়তে, খুব খুব নামকরা নাটক এগুলো। এছাড়া অপ্রকাশিত 33টি নাটক পড়ে রয়েছে অপ্রকাশিত হিসেবে। প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে ছড়াই সৃষ্টি, বড়ই মিষ্টি, বুড়ো খোকার ছড়া, স্বপ্নের অ্যালবাম, মর্মান্তিক, হাঁটি হাঁটি পা, বিষণ্ণ এ সময়, অন্য কথা বন্য কথা, প্রেম, হৃদয়তান্ত্রিক, মন্ত্রণা, বিপন্ন এ সময়, প্রচুর বই এবং হাজারেরও উপরে পাণ্ডুলিপি ওনার পড়ে রয়েছে। প্রকাশিত সংকলনগুলোর মধ্যে সকালের ফুল, সংসার তীর্থস্থান, এক মুঠো স্বপ্ন, সবুজ কথাকলি, ঝিনুকে মুক্ত, অভিসারিণীর আঁচল, প্রচুর প্রচুর আবৃত্তির কোলাজ, নবম এবং দশম খণ্ড রয়েছে। নিয়মিত লিটল ম্যাগাজিনে আসে ওনার কবিতা, কৃষ্টিমানিক, শ্যামপুর সংস্কৃতি, সাহিত্য সেবক, ধানসিঁড়ি, নির্বাচিতা, বুলবুল, আলেয়া, সব জায়গায় নাটক করা, নাটক করানো ওনার শখ, প্রচুর নাটক করান। আর এছাড়া আপনি তো একটা বিভিন্ন প্রাইমারি স্কুলে 20 টাকার বিনিময়ে কম্পিউটার এবং অঙ্কন আবৃত্তিগুলো করান। একটু বইগুলো একটু দেখাবো আমি। দেখুন, অনন্য পৃথিবী, সংসার তীর্থস্থান, কবিতার কোলাজ, স্বপ্নদ্বীপের উপকথা, এছাড়া অভিসারিণীর আঁচলে, সবুজ কথাকলি, ঝিনুকে মুক্ত, তোমার মনের ঠিকানা, সকালের ফুল, প্রচুর প্রচুর, এক মুঠো স্বপ্ন। খুব ভালো লাগলো আপনি এখানে এসেছেন, আপনার সাথে আলাপ হয়ে। এছাড়াও এগুলো কবিতার বইয়ের মধ্যে প্রেম, হৃদয়তান্ত্রিক যে নামগুলো বলছিলাম, টক মিষ্টি, ছড়া সৃষ্টি, মন্ত্রণা, বিপন্ন এ সময়, কলির কলঙ্ক, দুষ্টাসুর বধ এবং প্রচুর বই আরো রয়েছে আমাদের মধ্যে। আপনারা চাইলে যোগাযোগ করে নেবেন কবির সাথে এই বইগুলো কিভাবে সংগ্রহে রাখতে পারেন তার জন্য। চলে যাচ্ছি আমাদের পরবর্তী কবির সম্বন্ধে একটু জেনে নিই। তিনিও কিন্তু আর্টিস্ট এবং আপনার আঁকাগুলো আমরা অবশ্যই দেখাবো, দর্শকরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সুদীপ দা, আপনিও আঁকা আঁকির মধ্যেই রয়েছেন কবিতা ছাড়া। আপনার জন্ম 1980 সালের জুন মাসে, আর আপনি আসছেন পূর্ব মেদিনীপুর থেকে, হলদিয়া থেকে আসছেন। জন্ম কোথায়? হলদিয়ার একটি গ্রাম সোলাট। আচ্ছা, সোলাটেই আপনার জন্ম। আপনি ইংলিশে MA BEd এবং পরবর্তীকালে এখন কোলাঘাট ব্লকের কর্মচারী। বহু বছর ধরে রয়েছেন ওখানে। আমি ওখানে বিগত 4 বছর ধরে চাকরি করছি। তার আগে হাওড়াতে আমি হাজারের উপর বাংলা কবিতা লিখেছেন, ইংরেজি কবিতাও লিখেছেন প্রচুর। এছাড়া আপনার গান, ছড়া, অনুগল্প। আমরা শুরুতে যে গানটি শুনলাম আজকে, আমাদের সত্যি খুব ভালো লেগেছে দাদা। সুদীপ দারই গান আমরা শুনলাম। সুদীপ দা গান, অনুগল্প সবই করা হয়। সবই করি, নাটকও করেন। প্রচুর ম্যাগাজিনে আপনার লেখা বেরিয়েছে, তার মধ্যে সাহিত্য সেবক, সুদর্পণ, চিরন্তনী, ভোরের আলো, উৎসপ্রাণ, মনন, রবিশ্বর, কৃষ্টিমানিক, আন্তর্জাতিক, এতগুলো জায়গায় আমরা ওনার, এবং কবিমুখ, বুলবুল, আলোর ফুলকিতেও আপনার প্রচুর লেখা পাওয়া যায়। স্বপ্নদ্বীপের রূপকথা, গল্পের সংকলন আপনার, এবং ইংরেজি কবিতার সংকলনও রয়েছে আপনার। এছাড়া প্রাপ্ত সম্মানের মধ্যে তপবন সাহিত্য সম্মান, সাহিত্য সেবক সম্মান এবং কবিতা লেখা প্রতিযোগিতায় তপবন থেকে আপনি প্রথম হয়েছিলেন। আর এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা করেন। মোটিভেশনাল স্পিচ দেওয়াটা আপনার, আপনি মোটিভেশনাল স্পিকার, এটা আপনার একটা মানে নেশা বলতে পারেন। আবৃত্তি, আঁকা, গান, আপনি সিরিয়াল, সিনেমা, কমেডি শো এগুলোও করেছেন। আপনার ফোন নাম্বারটা একটুখানি দিয়ে দেবেন। 9749034523 এবং 7001394338। মোটিভেশনাল স্পিচ কিভাবে দেন, কোথায় দেন? বিভিন্ন স্টেজে, ছোটদের সঙ্গে, ইউথদের সঙ্গে, তাদেরকে পজিটিভিটি, তাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য, এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যেখানে আমি আমার প্রাণ গুরু অর্থাৎ আমার প্রাণ বলে ভাবি, সমস্ত শক্তির উৎস ভাবি শ্রীমদ্ ভগবদ গীতা। আচ্ছা, আমরা এটা শুধু মাত্র ধর্মীয় পুস্তক নয়, আমার অনেক লিসনার্স যারা শুনছেন, ওখান থেকেই আপনি কি নেন আপনার আমার ইন্সপিরেশন। তাছাড়া কোনো ছবি বা বই কিছু এনেছেন? হ্যাঁ, ছবি এনেছি, বই এনেছি। একটু দেখান। হ্যাঁ, আমার কিছু, আমার হাতে একটু ছবিগুলো দিন, আমরা দেখে নেব কিছু ছবি। এসেছো প্রেম, দেখুন অসাধারণ কিছু আঁকা, ওনার নিজের আঁকা। এছাড়াও কিছু ছবি আপনারা দেখতে পাবেন পিছনে, আপনার দেখুন স্ক্রিনে। এটা তো অসাধারণ, শ্রীমতী অর্থাৎ মা এবং তার সন্তান। সম্মানটা একটুখানি দেখাবেন। দেখুন, শিল্পী সাহিত্য সম্মান। আর বইগুলো মনন থেকে আপনার বই প্রকাশিত হয়েছে, আমরা একটু দেখবো দাদার বইগুলো। মনন থেকে, এটা তো মননের বোধহয় আপনার সংকলন, যেটা মনন
তোমার মনের ঠিকানা, শারদ সংখ্যা, ভোরের আলো, কবিতার কোলাজ, রবিশ্বর, বসুধৈব উৎসব প্রাণ, অভিসারিণীর আঁচল, স্বপ্নদ্বীপের উপকথা, এগুলো কিন্তু আমরা দেখতে পেলাম। দাদার প্রচুর কবিতা এখানে পাওয়া যাবে। আমরা সরাসরি চলে যাচ্ছি ধনঞ্জয় দাস সম্বন্ধে জেনে নিতে। 1970 সালে জন্ম, জানুয়ারি মাসে, জন্ম বাঁকুড়াতেই, বাঁকুড়ার জয়রামবাটির পাশে দেশরা। এখন আসছেন কোথায়? ওখান থেকে মানে জন্মস্থানেই থাকি। জন্মস্থানেই থাকেন। আপনি এমএ ডিফর্ম কমপ্লিট করে প্রথমে টিউশন করতেন এবং বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগে ফার্মাসিস্ট হিসেবে রয়েছেন এবং এর সাথে সাথে 23 বছর ধরে চাকরির সাথে সাথে কবিতাও লিখে যাচ্ছেন। হ্যাঁ, চাকরির সাথে সাথে কবিতা লিখে যাচ্ছি নিজের, এবং পড়াটাও খুব রয়েছে। একটা অঘটন আমরা জানি, ঢাকুরিয়া আমরি হাসপাতালে সেই অগ্নিকাণ্ড হয়েছিল, ওটা বোধহয় 2011 সালে, এবং সেখানে আপনার 15 বছরের মেয়ে ভর্তি ছিল। ওই অগ্নিকাণ্ডে উনি মারা যান। সেখান থেকেই আপনার এই লেখালেখি শুরু। তার আগে লিখতাম, কিন্তু সেই লেখাগুলোকে সেইভাবে ঠিক অতটা আসেনি। বেদনা মানুষকে আর কিছু না দিক, সৃষ্টিশীলতা দেয়। কিছু বলার নেই, মানে আপনাকে আমরা কোনোভাবেই সমব্যথী হয়ে আপনার পাশে দাঁড়াতে পারি, কিন্তু সমবেদনা জানাতে পারি না, সহানুভূতি জানাতে পারি না। তার কারণ এ ঘটনা তো আজ একবার ঘটেনি, বহু জায়গায় বহুবার ঘটছে, এবং সেটা বোধহয় তার জন্য মানুষ এবং তার প্রযুক্তিগত এই সমস্যাই দায়ী। কিছু মানুষের লোক, কিছু অবশ্যই অবশ্যই। হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুকে আপনার প্রচুর লেখালেখি আমরা পড়ে থাকি, আমাদের খুব ভালো লাগে। স্বপন বন্দ্যোপাধ্যায় প্রকাশিত কাগজ কলম, বনলতা, অভিব্যক্তি, সৃজম মহম, আলোর দিশা, অজগরেও আপনার প্রচুর লেখালেখি আছে। সোপান, হ্যাঁ, সোপান, এবং অমিয় কুমার সেনগুপ্ত সম্পাদিত ফুলে ফুলে ছন্দের গন্ধ, বর্ণ প্রকাশনের দুটি কবিতায়, সেখানেও আপনার কবিতা পাওয়া যায়। সেদিন না বলো না, অন্তর্লীন প্রভৃতিতে। একটু দেখানো যাবে? কিছু এনেছেন বই কবি মশাই বা কিছু? দুটো আছে, দুটো একটুখানি দেখাই। কলম সেতু কবি মশাই এর এটা, এবং ফুলে ফুলে ছন্দের গন্ধ এটা অমিয় কুমার সেনগুপ্ত। আপনি একটু ফোন নাম্বারটা বলে দেবেন। 9434527660। এবং আপনি নিজেও তো প্রচুর আঁকার মধ্যে আছেন, কবিতা এবং আমার মেয়ে খুব আঁকতো ভালো, মানে ওর সাথে সাথে আমি একটু করে শুরু করেছিলাম। মেয়ের সাথে সাথে আপনারা শুরু করা। মেয়ে এবং বাবা দুজনেই আঁকতো। মেয়ে বোধহয় বাবার কাছ থেকেই অনুপ্রেরণা পেয়েছিল। আজ বাবা কিন্তু সেটাকে যে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার জন্য বোধহয় মেয়ের এই অনুপ্রেরণাটাই রয়েছে। আমরা তার ছবিগুলো দেখতে পাচ্ছি। চলে যাব কবিতায়। ছেলেও আঁকে এখন। এখন ছেলেও। প্রথম কবিতা শুনবো তরুণদার কাছ থেকে। নমস্কার। পুজোর কবিতা হোক। বেশ, তাই। কবিতার নাম পূজা আসে আসুক। পূজা আসে আসুক, খুশির বনে ভাসুক, খুশিতে থাক সুর, আসরিক হোক দূর। পূজা আসে আসুক, দুর্নীতি সব নাশুক, সুমতি পাক সব, উঠুক শান্তি রব। পূজা আসে আসুক, দিল খুলে সব হাসুক, হাসি ও খিল খিল, নির্মল অনাবিল। পূজা আসে আসুক, সবকে ভালোবাসুক, পাংশুমলির মুখ, তাদেরও দিক সুখ। নমস্কার। পুজো, আমি একটু আগে বলছিলাম না, আমাদের স্বপ্ন। ওই যে শেষ কথাটা, পাংশু মলিন মুখ, তাতেও যেন আসে সুখ। এটাই কিন্তু আমাদের প্রার্থনা ভগবানের কাছে। তিনি আছেন, তিনি যেন সবাইকে ভালো রাখেন। চলে যাই পরবর্তী কবিতায়। পরবর্তী কবিতা সুদীপদা আপনার থেকে শুনবো। নমস্কার। সুদীপদা, একটু পুজোর কবিতা হলে ভালো হয়, পুজো পর্বের অনুষ্ঠান। অবশ্যই পুজোর কবিতা বলছি, তবে তার আগে আমি রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছিলাম। কাজী নজরুল ইসলামের একটা লাইন দিয়ে আমি একটু মানে সমৃদ্ধ করতে চাইছি। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ আমার হাতে তুলে দিলেন, তা আমি মাথায় তুলে নিব। আমার সকল তন মন প্রাণ আজ বিনার মতো ধ্বনিত হয়ে উঠেছে। আমি ধন্য হলো। নমস্কার। আমি এখন আপনাদের ভালোবাসায় আমার একটি লেখা পুজোর কবিতা আসছে পুজো আপনাদের শোনাচ্ছি। আসছে পুজো, তৈরি রাখি তোমরা, দেখো দেখো ফুলের বনে ভোমরা, কাশের বনে উঠছে দোলে রোদ্দুর, তোমাদের সব কেনাকাটা কদ্দুর। আসছে পুজো,
প্যান্ডেল ভাই কয়খান, বারোয়ারি নাকি খোলা ময়দান, ঢাকের সাজে নাকি ফ্যাশন জম্পেশ, রসগোল্লা নাকি ক্রিমের সন্দেশ, সংস্কৃতি পুজো সংখ্যা ভ্রমণ, প্রেমের জন্য ভীষণ মনটা কেমন, প্যান্ডেলে ভিড় হারিয়ে যাওয়ার ভিড়ে, হঠাৎ পাওয়া জীবন নদীর তীরে, আসছে পুজো বুকের ভেতর তুফান, গাড়ি বাড়ি লাকি ড্রতে কি চান, চাইছি তোমার ভালোবাসা সত্যি, সত্যি বলো দিবে কি এক রত্তি। বাহ, দারুণ। এটাই তো আমাদের চাওয়া। আমরা এভাবেই পুজো আসলে আনন্দে ভাসিয়ে দিই আমাদের মন প্রাণ, এবং আমাদের যারা কাছের মানুষ তাদের সাথে একসাথে ভেসে যাই আনন্দে। পরবর্তী কবিতায় ধনঞ্জয় দা। হ্যাঁ, আমি সরাসরি মা দুর্গাকে আবাহন করছি আর কি, বাহ, একটু স্তবের এটা মধ্যে দারুণ। দিয়ে। এক বেণী জপা কর্ণপুরা নগ্না খরাস্থিতা লম্বষ্ঠী কর্ণিকা কর্ণী তৈলাভক্ত শরীরিণী বাম পাদল্য সল্ল হলতা কণ্টক ভূষণা বর্ধন মূর্ধধ্বজা কৃষ্ণা কাল রাত্রির ভয়ঙ্করী। তুমি সেই আদি মাতা কাল রাত্রি স্বরূপিণী, ঘোর কৃষ্ণবর্ণা এলোকেশী ত্রিনেত্রধারিণী, গর্ধব বাহিনী দেবী শুভ ফল প্রদায়িনী, শুভঙ্করী দেবী তুমি মা পাপ বিঘ্ন বিনাশিনী। তোমার ব্রহ্মাণ্ডের মতো গোল গোল চক্ষু হতে অগ্নিশলাকা নিক্ষিপ্ত হোক অশুভ চতুর্দিকে, তোমার নাসিকা থেকে বহির্ভূত ওই অগ্নিশিখা ঘোর দাবানলের মতো হয়ে উঠুক ধ্বংসবাহিকা। দিল্লি বারাসত লখনৌ কানপুর চতুর্মাত্রিক অসুর রাজ তোমার অগ্নি গ্রহণ করেই নির্ভয়ারা করুক বিরাজ। তুমি সেই কাল রাত্রিমা করো দুষ্টের বিনাশ, অপরাধ বহুমাত্রিক মাফিয়ারাজ করো নাশ। সংঘবদ্ধ দুষ্ট চক্রে যারা আজও সংবদ্ধ, তোমার বাম হস্তের খড়গাগাতে তারা হোক নিপতিত। মা, আমাদের শক্তি নেই, উচ্চ শির নেই, বাধা দেওয়ার ক্ষমতা নেই, সব কিছু হারিয়েই আমরা তোমার এই রূপের আরাধনায় নিরত। এই ভরসা আছে তোমার খড়গ সতত উদ্যত। দক্ষিণ হস্তের বরাবয় মুদ্রা তুমি দেখিয়েছ যেদিন, আমাদের সব কিছু সমর্পিত হয়ে গেছে সেই দিন। বাম হস্তেও তুমি ধারণ করেছ মা নির্দয় কাঁটা, অথচ আমাদের দুটো হাতে অদৃশ্য কলু পাঁটা। আমরা তোমায় দিতে পারি কণ্ঠের উচ্চারণে আবাহন মন্ত্র, যা কিছু করণীয় তা তো তুমিই করবে দিবারাত্র। সর্বশক্তিমান বীর বিশেষত অমর ওই দেবতাগণ মহিষাসুরকে নিধন করতে তোমাকেই করেছে সৃজন। আমরা তো সামান্য মনুষ্য মাত্র, অমর তো নই। আজও মহিষাসুর বধের জন্য তাই তোমারই শরণাপন্ন হই। জাগো তুমি জাগো। ভীষণ ভীষণ সুন্দর লাগলো, এবং সত্যি মনে হচ্ছে যে হ্যাঁ, আস্তে আস্তে পুজো আসছে। ওই তো আর কয়েকটা মাত্র দিন। চলে আসি আমাদের দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে তরুণদার কাছ থেকেও শুনবো আমার পছন্দের কবিতা। আমার পছন্দের তরুণদা তুই মেয়েটা শুনবো। সুদীপদা, তুমি আমাকে জয় গোস্বামীর মেঘ বালিকা শুনিও, কারণ তুমি নিজে একজন বাচিক শিল্পী। কবিতাংশ শুনিও, আমি জানি অনেকটা বড় সম্ভব নয়, কিছুটা অন্তত শুনিও, আমার ভীষণ প্রিয় কবিতা। আর ধনঞ্জয় দা রঙ্গিনী ঝিলের সন্ধ্যায়। চলো শুরু করছি। চলো। তুই মেয়েটা, তুই মেয়েটা গৃহদুর্গে দুর্গার মতো চলবি, সংসারে যা অন্যায় হয় নিজ পায়ে তুলবি। তুই মেয়েটা লক্ষ্মীর মতো উন্নয়নের পর্বে, শ্রী মহিমায় কাজ করে তুই রইবি সবার গর্বে। তুই মেয়েটা হতে পারিস সরস্বতী পারা, সদ সততা শতগুণের সুরস্রোত ধারা। তুই মেয়েটা হতে পারিস অসুরে নাসিনী চণ্ডী, তোকে ঘিরেই বাঁচবে সবাই, হোস যদি তুই দণ্ডী। তুই মেয়েটাই হতে পারিস সবার অভয়ী দাত্রী, তুই পারিস জনজীবনের সুখ শান্তির ধাত্রী। তুই মেয়েটা হতে পারিস শ্রেষ্ঠ রত্ন গর্ভা, তুই পারিস জনজাতির সেরা সর্বে সর্বা। শেষ হলো। খুব খুব ভালো, খুব ভালো। এবং একটা মেয়েই বোধহয় এভাবে জননী থেকে, কন্যা থেকে জননী হয়ে উঠতে পারেন। চলুন এভাবে আমরা এগিয়ে নিয়ে যাই মেয়েদের। পরবর্তী কবিতা মেঘ বালিকা। নমস্কার। আমরা সবাই পুজো এলে শিশু হয়ে যাই, আমাদের মন নিচে ওঠে, আমরা সবাই আনন্দ করতে ভীষণ ভালোবাসি।
তাই মেঘেদের দলে আমরা আনন্দটাকে আমরা ভাগ করে নিতে চাই। আমরা শুরু করছি মেঘবালিকার জন্য রূপকথা, কবি জয় গোস্বামী। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে লিখে কিন্তু আমায় দিবে। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন চোখ পড়লো আমার খাতায়। খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম ছেলেবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। তারই মধ্যে মনে হলো একজনকে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমার লেখার কথা বলেছিলে। সে বলেছে সঙ্গে আছে, ভাসিয়ে দাও এই গাঁয়ের ছেলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। এই না বলে এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়। নমস্কার। অসাধারণ, অসাধারণ। এই কবিতাটা যখনই শুনবেন তখনই নতুন, চির নতুন, এবং কিভাবে যে এগিয়ে যায় কবিতাটা ছোট থেকে বড় সবার কাছে। যখন উনি পড়ছিলেন যেন নিজেকেই মেঘবালিকা ভাবতে ইচ্ছা হচ্ছিল। এখানেই একজন বাচিক শিল্পীর সার্থকতা। পরবর্তী কবিতায় চলে যাচ্ছি ধনঞ্জয় দার কাছে। ধনঞ্জয় দা, শরতের পুজোর সময় আবার একটা শরতের সন্ধ্যার কবিতা। হ্যাঁ। রঙ্কিনী চিলের সন্ধ্যায়। শরতের সে আসন্ন সন্ধ্যায় রঙ্কিনী চিলের জলে পানকৌড়িরা তখনও ডুবছিল। তাদের ডানায় অনেক স্বপ্ন ঝরে পড়ত। সেই সন্ধ্যায় একটা স্বপ্ন ডানার ঝাপটে উঠে এলো। আমি তখন রঙ্কিনী সেতুর উপর আকাশমুখী। স্বপ্নটা এলো একেবারে আমার বুকের কাছে। অনতি দূরের কৃষ্ণচূড়া থেকে তখনও ঝরছিল ফুল। ঝিলের জলে আসন্ন পূর্ণিমার চাঁদের ছায়ায় দেখা দিয়েছিল তুমি জ্যোৎস্নার মতো। কাছের গাছ থেকে ডেকে উঠল বউ কথা কও। রঙ্কিনী সেতুর উপর তখন কত পাতা, কত ফুল, মনে হলো এক অপরূপ শয্যার উপর আমরা আছি। তখনই বেজে উঠল নূপুরের রণঝুনু। চমকিত হয়ে ফিরে তাকাতেই দেখি কেউ নেই, কিছু নেই, শুধু রঙ্কিনী সেতুর উপর ছড়া পাতাদের লুটোপুটি। আকাশে পূর্ণিমা সন্ধ্যার পূর্ণচন্দ্র, দেদীপ্যমান থেমে গেছে বউ কথা কও ডাক। একাকিনী কোন ময়নার বিষণ্ণ গান শোনা গেল। রঙ্কিনী ঝিল জ্যোৎস্নার আলোতেও নিশ্চুপ হয়ে গেল। খুব সুন্দর শব্দ চয়ন কবিতাটায়, এবং এটা খুব সুন্দর করে কিন্তু পাঠও করা যায়। আমরা মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছি যে উনি নিজেও কিন্তু একজন বাচিক শিল্পী। আপনার ফোন নাম্বারটা একটুখানি দিয়ে দেবেন। 9434576660। এবং এনারা দুজনেই সঞ্চালনা করেন প্রচুর মঞ্চে। ধনঞ্জয় দা এবং সুদীপ দা দুজনেই কিন্তু সঞ্চালক, একেবারে পার্মানেন্ট কাজ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্বে। পরবর্তী পর্বে আমরা একটু প্রশ্নোত্তরটা সেরে নেব, নিয়ে আবার চলে আসবো কবিতায়। আমার প্রথম প্রশ্ন তরুণ দাকে। তরুণ দা, আপনি রেডি? হ্যাঁ, বলুন। আপনার প্রশ্ন, আপনার কবিতা লেখার রসদ কি? ছোট্ট করে উত্তর দিলেই খুশি হব। কবিতার রসদ আমার পৃথিবীর, ধরুন, গাছপালা, নদ নদী, খাল বিল, পাহাড় পর্বত, ঝর্ণা, পাকপাখালি, অর্থাৎ প্রকৃতি। প্রকৃতি প্রথমত বলতেই হয়। তারপর রয়েছে ধরুন জনমানব, তাদের জীবনযাত্রা, অবশ্যই সামাজিকতা, অর্থাৎ প্রকৃতি এবং সমাজ। হ্যাঁ, তার এছাড়াও রয়েছে ধরুন দৈনন্দিন ঘটে যাওয়া যে দুর্নীতি দুর্গতির যে মর্মান্তিক ঘটনাগুলি, তাও আমাকে ভাবাই। এছাড়াও তো রয়েছে ধরুন প্রেরণা, বলতেই হয় প্রেরণা তো রসদ।
এই প্রেরণা আমার মা মা, সর্বপ্রথম দাদা এবং আপনার এবং আমার স্ত্রী। পরিবার পরিজনের সবাই রয়েছে, স্ত্রী তো আছেই। এছাড়া যে নামগুলি না করলে নয়, আমি তাদের কাছে আরো চিরকৃতজ্ঞ থাকবো চিরদিনই। তারা আমাকে দৈনন্দিন উৎসাহিত করে যে তোমাকে এটা ধরে রাখতে হবে। তিনি হলেন যে আমার লক্ষ্মীনারায়ণ নাথদা, আমার বর্দারি বন্ধু, এবং আমার কৈশোরের বন্ধু নিয়ার সামন্তদা, আর হচ্ছে ডাক্তার সমীর চাউলিয়া। আপনার এরা আমাকে পায়ে খুব- একটা সমস্যা আছে, এটা কত বছর ধরে? 1989 সাল থেকে আমার পায়ের সমস্যা রয়েছে। এবং সেই নিয়েই আপনি সবকিছু করে সে যাচ্ছেন। নিয়েই কাজটা করতে হচ্ছে, করে চলছি। খুব ভালো, আপনি আমাদের কাছে ইন্সপিরেশন, সবার ধন্যবাদ। কাছে ইন্সপিরেশন। সামাজিক সমস্যার প্রতিরোধে কবিতা কতটা কার্যকরী বলতে আপনি মনে করেন? আমি মনে করি ভালো কথা মানুষকে আনন্দিত করে, ভালো কথা অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, ভালো কথা মানুষের বিবেকের পাথরটা সরিয়ে দেয়। ঠিক। তো তাই জন্য ভালো কথা যদি কবিতার মতোই কবিতায় বলা যায়। থাকে, হ্যাঁ, ভালো কথা যদি কবিতার মধ্যে নিহিত থাকে, উন্নীত চিন্তা ভাবনা থাকে, উৎসমুখী করে তোলে, যদি আগামী দিনে প্রতিকার প্রতিরোধের বার্তা বহন করে, তাহলে অবশ্যই কবিতা সমাজের সামাজিক সংস্কার বা মানবিক সংস্কার তো হয়, নিশ্চয়ই হতে পারে। খুব ভালো উত্তর পেয়ে গেছি আমরা। চলে যাব পরবর্তী প্রশ্নে, সুদীপদার কাছে। সুদীপদা, আপনি তৈরি? নিশ্চয়ই। সুদীপদা, আপনার জন্য প্রশ্ন। ফেসবুকের বিভিন্ন গ্রুপে কবিতার দৈনন্দিন বা সাপ্তাহিক প্রতিযোগিতা হয়, এতে কবিতার মান কতটা উন্নত হয়? এটা প্রশ্নটা রেখেছেন অভিজিৎ দত্ত। বাই দ্য ওয়ে, আপনার দুটো প্রশ্নই কিন্তু পাখি বসুর কাছ থেকে এসেছে। বলুন। অনেক ধন্যবাদ জানাই, অনেক শুভেচ্ছা জানাই অভিজিৎ বাবুকে খুব ভালো প্রশ্ন, সুন্দর ভালো প্রশ্নটা করার জন্য, এবং অন্যান্য দর্শকদেরও একই প্রশ্ন আমি শুনেছি। ব্যাপারটা হচ্ছে কবিতার মধ্যে একটা প্রতিযোগিতা থাকা উচিত, তার ফলে কিন্তু অনেক শব্দচয়ন, অনেক ভালো জায়গা উন্নতির একটা ব্যাপার থেকে থাকে, এবং আরো চিন্তা ভাবনাগুলো অনেক বেশি গুণান্বিত মানে মোটিভেটেড এন্ড ইন্সপিরেশন হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কবিতা এক এক ভাবনা নিয়ে, এক এক সূচনা নিয়ে, এক এক আবহ নিয়ে বেরিয়ে আসে। তো কবিতা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, এটাও আমার ঠিক মনপুত নয়, কারণ ফার্স্ট সেকেন্ড হওয়া উচিত নয়। কারণ এক এক মানুষ এক এক ভাব নিয়ে তার চলে আসে, তাদের ভাবনাগুলো বেরিয়ে আসে মন থেকে। সে একরকম ভাবনা নিয়ে লিখলো, অন্য কেউ একজন অন্যরকম ভাবনা লিখলো। এটা বিচার করবেন পাঠকই, কারণ পাঠক কোন দৃষ্টিভঙ্গি নিয়ে সেটাকে গ্রহণ করছেন, তাই না? আর প্রতিযোগিতা যেমন রয়েছে, তেমনি এই ফেসবুক বা গ্রুপগুলো অনেক মানুষকে কিন্তু এটার সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছে, যার ফলে কিন্তু এই সাংস্কৃতিক মনস্কতা বেড়েছে, মানবিকতাটা বেড়ে যাচ্ছে, আর মানুষ অনেকটা বেশি পার্টিসিপেট করতে পারছে, নিজে একটা অংশীদার মনে করতে পারছে, যেটা এবং এইভাবে কিন্তু মানুষের মধ্যে সংস্কৃতিটা প্রবাহিত হচ্ছে, যেটা আগে একটা উঁচু ধারণার গোষ্ঠীর মধ্যে ছিল। আপনার পরবর্তী প্রশ্ন, সমসাময়িক সমস্যা কবিতায় কতটা প্রভাব ফেলে? মতিউল ইসলামের প্রশ্ন, অলমোস্ট কাছাকাছি সেম প্রশ্ন আছে। মতিউল বাবুকে অনেক ধন্যবাদ। অবশ্যই প্রভাব ফেলে। আমরা সেই আজকে নয়, মানে অনেক মানে স্বাধীনতার দিন থেকে আমরা দেখে আসছি যে গানে, কবিতায়, যেমন রবীন্দ্রনাথের বহু কবিতায়, বহু গানে খরবায়ু বয় বেগে, এই যে শৃঙ্খল বারবার সহ্য না হয়, আর এই যে অংশগুলো, এবং অনেক বিদ্রোহ, এবং দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতাতেও দেখতে পাচ্ছি, বঙ্গ আমার জননী আমার, পুরো ছাপ রয়েছে, সংস্কৃতির ছাপ রয়েছে, বিদ্রোহী কবি। তাই জন্য বিদ্রোহী আখ্যা পেলেন, কারাগারের অন্তরীণ হলেন। আমরা কিন্তু মানে খুব সুন্দরভাবে উত্তরটা উনি দিয়েছেন যে কবিতা অবশ্যই প্রতিবাদী হতে পারে এবং হাতিয়ার হতে পারে সমস্যা সমাধান, অবশ্যই হওয়া উচিত। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ধনঞ্জয় দাতা, আপনার জন্য তৈরি? রেডি। একটি কবিতায় বানানের শুদ্ধতা থাকা কতটা জরুরি? তার সাথে দ্বিতীয় প্রশ্নটা, কবিতায় সহজবোধ্যতা থাকা কতটা প্রাসঙ্গিক? দুটো প্রশ্নই করছেন প্রদীপ কুমার পাল। ধন্যবাদ প্রদীপ কুমার পালকে। বানানের শুদ্ধতা থাকা খুবই জরুরি, কারণ যদিও বানান বিধির কিছু নতুন নতুন ভাঙাগোড়া চলছে, কিন্তু কিছু ক্ষেত্রে বানানে, এবং আমরা এই ফেসবুকে কবিতা প্রচুর পড়তে গিয়েও দেখি
বেশ কিছু জায়গায় এরকম বানান ভুলের জন্য যেন অর্থটা ঠিক মতো পরিষ্কার হয় না। একদম বাড়ি সাপোজ বাড়ি ধরুন, এই বাড়ি- বানানটাই চেঞ্জ হয়ে যায় একদম। বাড়ি মানে জল আর বাড়ি বাড়ি মানে মানে ঘর, হ্যাঁ, এবারে পুরো কিভাবে- ব্যাপারটা চেঞ্জ হয়ে যায়। ঠিক, আবার ঠিক। ধরুন আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম, আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম, দুটোর মধ্যে পুরো একদম ব্যাপারটাই আলাদা হয়ে যাচ্ছে। বেরিয়ে এলাম বেরিয়ে এলাম, হ্যাঁ একদম মানে বাইরে বেরিয়ে এলাম, এটা বাড়ি থেকে জাস্ট বাইরে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এই ভুলগুলো অনেক হতে থাকে। হ্যাঁ, যার এগুলো জন্যে- তো প্রচুর অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার আর সহজ পড়া পদ্ধতি নিয়ে পড়া কিছু যদি পোশাক বলেন। পরা, আবার পড়তে বসা, পড়তে বসা, বই পড়া। দুটো এগুলো খুব বেশি হ্যাঁ। ভুল হয় দেখি। হস্র দীর্ঘ হস্র দীর্ঘের ভুলগুলো এই জাতীয় অর্থগত পরিবর্তন না হলো একটা দৃশ্য দূষণ হয়। একদম খুব মানে ভালো উত্তর দেখতে খুব দিয়েছেন। খারাপ লাগে একদম। সোজা কথায়, দৃশ্য দূষণ। আর সহজবোধ্যতা নিয়ে কিছু বলুন। আর সহজবোধ্যতা এটা তো বহু প্রাচীনকাল থেকে মানে এই ব্যাপারটা আসছে। অনেক আগের কবিরাও এরকম ভাবে কিছু দুর্বোধ্য শব্দের প্রয়োগ, কিছু কবির, আবার কিছু কবির সহজবোধ্য প্রয়োগ। তা আপনি কোনটা মনে করেন, কোনটা উচিত? আমার তো মনে হয় ভাবটা উচ্চ রেখে সহজবোধ্যতা রাখলে মনে হয় ভালো। একদম মানুষকে যেটা ছুঁয়ে যাবে। মানুষকে যেটা আমরা ছুঁয়ে লিখিত যায়। পাঠকের জন্য, আমি পাঠক যদি দুর্বোধ্য বুঝতে পারে। শব্দ ব্যবহার করতেই পারি, অভিধান খুঁজে বের করতেই পারি, বা নিজের থেকেও করতে পারি, কিন্তু তাতে কি হয় যদি আমাকে আবার অর্থটা তাকে বলতে হয় যেটার অর্থ কি, হ্যাঁ, এই এই ব্যাপারটার প্রসঙ্গে জায়গায় ছোট্ট একটু কথা বলছি। সহজবোধ্যতা রাখাটাই ভালো। রবীন্দ্রনাথকে একজন প্রশ্ন করেছিলেন, তারই একজন ভক্ত, যে জীবনানন্দ দাশ খুব দুর্বোধ্য ভাষায় কথা লেখেন, কবিতাগুলো লেখেন, তো এটা আমাদের কাছে খুব গ্রহণযোগ্য নয়, আপনি কি সুন্দর সহজ সহজ সরল ভাষায় লেখেন। তখন রবীন্দ্রনাথ উত্তর দিয়েছিলেন যে আমি লিখি আপনাদের জন্য, আর জীবনানন্দ দাশ লিখে আমাদের জন্য। খুব ভালো, খুব ভালো উত্তর। এটা বিভিন্ন রকমের একদম। মানে উত্তর প্রত্যুত্তর হয় আর কি। যেমন মেঘনাথ বধ অনেক আগে সহজবোধ্য রাখলে বিষয়টা ভালো ভালো হয়। হয়। চলে আসছি পরবর্তী কবিতার রাউন্ডে। কবিতা আবার চলে যাব আমরা তরুণদার কাছে। তরুণদা এবারে কি কবিতা শোনাচ্ছেন? আমি সিরিয়ালের শেষ পর্ব ও শোনাবো। বাবা, সিরিয়ালের পর্ব। চলুন, সিরিয়ালের শুরু শেষ করুন। পর্ব। সিরিয়াল চলছে, সবাই দেখছে। সমসাময়িক। হ্যাঁ একদম। সিরিয়াল চলছে, সিরিয়াল দেখছে সবাই, হ্যাঁ। কিন্তু শেষ পর্বটা বোধহয় জানে না। তো আমি আজ শেষ স্ট্রাইক পর্বটা চলছে, শুনিয়ে দিই। স্ট্রাইক। শুনিয়ে দিন। সিরিয়ালের শেষ পর্ব। সিরিয়ালে মন জোড়ালে সরস গল্পের জল্পনা, লম্বা গল্প নয় অল্প, আফিম ধরা কল্পনা। সিরিয়ালে স্বখেয়ালে নিয়ম করা মস্তিতে, ধরাই নেশা সর্বনাশা, আনন্দ আর স্বস্তিতে। সৃষ্টি ছাড়া কৃষ্টিহারা সময়গুলো যায় ক্ষয়ে, গাঁট সন্ধি হয় বন্দি, যন্ত্রণাকে যাই বয়ে। চোখের আয়ু পরমায়ু, অকালেতে ক্ষয় খর্ব, মাত্রা অতি চলন গতি, সিরিয়ালি শেষ পর্ব। সিরিয়াল দেখতে দেখতে মূলত যেটা হয় মস্তিষ্ক আর চোখ, এই দুটোকে কিন্তু উনি খুব বেশি হাইলাইট করেছেন। ব্যাকপেন, ব্যাকপেন সবটাই ঠিক, কিন্তু তাও বোধহয় দরকার, সবটাই কাজের মধ্যে থাকা দরকার খুব। কর্মযোগ এবং একটা সিরিয়ালের সাথে অনেক মানুষের কাজের জীবন জড়িয়ে থাকে, প্রচুর মানুষের অন্য সংস্থান জড়িয়ে থাকে, কিছু করার থাকে না। তো চলে আসি পরবর্তী কবিতায়। পরবর্তী কবিতা সুদীপ দা, তুমি কি কবিতা শোনাবে বলো? আমি গর্জে ওঠো শোনাচ্ছি। গর্জে ওঠো, গর্জে ওঠো তুর্য বিনার বর্জ্য কঠিন ঝংকারে, গর্জে ওঠো আলোক লীনার গুরু গম্ভীর ওঙ্কারে, গর্জে ওঠো বাঁচার জন্য, গর্জে ওঠো শঙ্কিতা, গর্জে ওঠো সবুজ বন্য প্রাণীর আভায় অঙ্কিতা, গর্জে ওঠো আত্মরা সব ভীরু অকর মন্নরা, গর্জে ওঠো জীবন্ত সব, গর্জে ওঠো বন্ধুরা, গর্জে ওঠো চঞ্চলা সব, গর্জে ওঠো সঙ্গীতে, কন্যেরে আজ হোক কলরব নির্ভয় নাচ ভঙ্গিতে। দুকুল জোড়ে আসুক প্লাবন, মুকুল আসুক গাছ জুড়ে, আসুক তুফান আসুক শ্রাবণ, হিম্মতে চল মেঘ ফুঁড়ে। এই ধরনীর সকল দ্বিধা সকল বাধা বঞ্চনা, মিটিয়ে নে আজ সকল ক্ষুধা, মুছিয়ে দে সব লাঞ্ছনা। ছুটবি তোরা, হাসবি তোরা, বাঁচবি নতুন উদ্যমে, মিটিয়ে দিবি সকল খরা, অন্যায় আর কে দমে। প্রাণীর তুফান ছুটিয়ে দে আজ, লুটিয়ে দে প্রাণ নওজোয়ান, মিটিয়ে দে সব মিছে ভয় লাজ, মিথ্যে আলাপ অসম্মান। নিজেরে আজ নে চিনেরে, নিজেরে কর প্রতিষ্ঠা, অন্যায় কাপে তোরই ভারে, গর্জে ওঠরে বলিষ্ঠা। বাহ, দারুণ দারুণ। গর্জে ওঠে বলিষ্ঠা,
এই কবিতাটা যখন পড়েছিলাম এত ভালো লেগেছিল যে আমরা সেই কাজী নজরুল ইসলামের কবিতার মধ্যে এই একটা বিপ্লবী চেতনা পাওয়া যেত, যেখানে আমরা যখন পড়তাম মানে নিজেদের মধ্যেই রক্ত টকবক করে পড়তো। এবং এই কবিতাটার মধ্যে কিন্তু সেই ফ্লেভারটা খুব পাওয়া যায়। গর্জে ওঠো, এটা আপনার নিজের লেখা কবিতা, আমার নিজের লেখা। অসাধারণ কবিতাটা, অসাধারণ। পরবর্তী কবিতায় চলে যাচ্ছি ধনঞ্জয়দার কাছে। ধনঞ্জয়দা নেক্সট কি কবিতা শোনাবে? স্রোত শোনাচ্ছি। এটা আগে বলিনি, মাঝখানে একটু ছোট্ট 4 লাইনের গান ওই কবিতাই লিখেছি, একটু সামান্য সুর দিয়ে করে দিয়েছি। স্রোত। মস্তিষ্কের বিঘূর্ণনে এখনো সৃষ্টি হয় উষ্ণ মহাসাগরীয় স্রোত। বহির্মুখে এই স্রোতে ভেসে যায় উচ্চ রক্তচাপের যন্ত্রণা, পাশাপাশি অন্তর্মুখী শীতল স্রোতে ফিরে আসে সাংসারিক কর্তব্যের সঙ্গে বেঁচে থাকার মন্ত্রণা। পাশাপাশি প্রবাহিত দুটি স্রোতের মাঝখানে সবুজ দ্বীপের মতো তুমি কবিতা হয়ে বেঁচে আছো। ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুকে মেলানোর প্রাণান্তকর চেষ্টায় রক্তচাপ বাড়তে থাকে, অ্যাজমার দমক বাড়ে, ভালোবাসার শীতল স্রোতে ঘরমুখী লোকাল বাস অগত্যা। ছোটবেলায় একবার নূপুর গোস্বামীর কণ্ঠে শুনেছিলাম, ভালোবাসা রে কেমন জ্বালা, ও সে ঘরেও রয় না বাইরেও রয় না, ঘরেও রয় না বাইরেও রয় না, ঘুরে হাতের মালা, ভালোবাসার বিষম জ্বালা। আজ নূপুর গোস্বামী থাকলে বলতাম, তুমি সার বুঝেছ গো গোস্বামী। সোনাই দিঘির পাড়ে বসে যখন আত্মহারা হই দুজনে, তখনই মুঠোফোনে ভেসে ওঠে ঘরে ফেরার আহ্বান। সবে যখন জোনাকি হতে চেয়ে ডানা মেলে দিই অসীমে, তখনই ঘরের তালপাতার পাখার শীতলতা ডাক দেয়। ঘরে বাইরে বাইরে ঘরে, এই করতে করতেই অবশেষে মেরুদণ্ড বেয়ে নেমে আসে মৃত্যুর হিম শীতল স্রোত। বাহ, অসাধারণ এবং খুব সুন্দর শব্দ চয়ন, তার মধ্যে একটা গল্প পর্যন্ত রয়েছে। আমরা কিন্তু কবিতার মধ্যে এভাবে গল্পের ফ্লেভার এর আগেও বহুবার পেয়েছি। চলে আসি পরবর্তী রাউন্ডে, আমার পছন্দের কবিতা শুনবো। তরুণদা, তোমার কাছেও তোমার একটা গর্জে ওঠার কবিতা আছে, এবং এখন যে এই পরিস্থিতিতে গর্জে ওঠা খুব দরকার, তাই তোমার কাছে গর্জে ওঠা শুনবো। সুদীপদা, ধন্যবাদ। খুব প্রিয় কবিতা মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। আর ধনঞ্জয়দা, তোমার কাছ থেকে সীমানা শুনি। চলো, গর্জে ওঠো, গর্জে ওঠো। একটিবার তো গর্জে ওঠো, একটা অন্যায় দাও রুখে, একটু স্বস্তি আসতে পারে অতিষ্ঠিত এ বুকে। এক ধমকে দাও চমকেই, সম্বিতরা আসুক ফিরেই, মানুষ হয়ে বাঁচতে পারে মনুষ্যত্বটাকে ঘিরে। একটি বার্ত তুফান তোলেও নির্ভয়ার ভঙ্গিতে, হয়তো হাওয়া বদলে যাবে সুসংগত সঙ্গীতে। প্রতিবাদ তো করতে পারো যে যার মতো একটু করে, বিপ্লব তো আসতে পারে এ ভূ ভারত পারে। গর্জে ওঠো। পরবর্তী কবিতা অসাধারণ, ধন্যবাদ, খুব ভালো, ভীষণ ভালো। চলো, ওনার ছোট ছোট কবিতার মধ্যে কত ডেপথ, স্ট্রেংথ। ধন্যবাদ, ধন্যবাদ। চলো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপন। আপনাদের অনুরোধে আপনাদের অতি পরিচিত কবিতা শঙ্খ ঘোষের মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। দারুণ। একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির মোড়ে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আড়ে, জৌলসিতে ঝলসে ওঠে বিজ্ঞাপনে রং বাহারে। কে কাকে ঠিক কেমন দেখে বুঝতে পারা শক্ত খুবই, হারে আমার বাড়িয়ে বলা, হারে আমার জন্মভূমি। বিকিয়ে গেছে চোখের চাওয়া তোমার সাথে ওতপ্রোত, নিয়ন আলোই পণ্য হলো যা কিছু সব ব্যক্তিগত। মুখের কথা একলা হয়ে রইল পড়ে গলির কোণে, ক্লান্ত আমার মুখোশ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে। নমস্কার। এই কবিতার কোন রকম কোন কনক্লুশন হয় না, এই কবিতা শাশ্বত কবিতা, আমার প্রাণের কবিতা। পরবর্তী কবিতায় চলে যাই। একদম। ধনঞ্জয়দা, তোমার কবিতা শুনবো। সীমানা। সে হেঁটে চলে নৈশব্দের মধ্য দিয়ে, রুক্ষ মাঠের পথ ধরে। প্রখর দাবদাহে এক অদ্ভুত নিস্তব্ধতা, নৈশব্দকে সঙ্গী করে তার এই বহতা। এখানে নদী নেই, পাথরের ইতিহাস নেই, বিন্দু বিন্দু ছায়ার মতো দূরের গ্রাম, বিষণ্ণতায় ভরে থাকে তাদের নাম। তবু সে হেঁটে চলে মাঠের মধ্যে,
পাকা আমের গন্ধে পতঙ্গেরাও পলাতক, কোনো গাছে হয়তো তৃষিত চাতকে আকাশের দিকে তাকিয়ে থাকে। সাত রঙা এক আলখাল্লা তার শরীরে, চোখ দুটি তার কথা বলে অনেক গভীরে। পড়ন্ত বিকেলে সে কোনো সুর পায় না, হারিয়ে গেছে হয়তো তার মনের আয়না। অনেক পথ হাঁটার পর সে হঠাৎ শুনে পাড় ভাঙার শব্দ, কে যেন বইটা টানে, ছলাৎ ছলাৎ জলে কাদের যেন খেলা। পাড় ভাঙছে শব্দ, অনেক শব্দের মেলা। নদীর ওপর দিয়ে কি হেঁটে চলা যায়, নাকি নদী পেরিয়ে শালমহলের সীমানায়? অসাধারণ, অসাধারণ, ভীষণ সুন্দর। এবং প্রত্যেকটা দেখছি ওনার কবিতার মধ্যে শব্দ চয়ন এবং ভাবনা কিন্তু অনেক বেশি ব্যাপক। আর ছোট হলেও কবিতার মধ্যে ভাবনার ব্যাপকতা থাকা খুব জরুরি। হাতে সময় খুব কম, তিন কবির কাছ থেকে শুনে নেব তিনটে ছোট্ট ছোট্ট কবিতা। তরুণদার কাছে শুনবো দুর্গা দর্শন। আর ধনঞ্জয় দা, তোমার পুজোর কবিতা, ছোট্ট একটা কবিতা আমাকে দিয়েছিলে তুমি একবার, সেইটা শুনবো, ছড়াটা। তোমার কাছে আমার আমি সেই মেয়ে, এইটুকুর অনুরোধ রইল। চল শুরু হোক। দুর্গা দর্শন। এক দুর্গা দুঃখে ধুঁকে ভাসে চোখের জলে, প্যান্ডেলেতে কোন দুর্গার ফুর্তি পূজা চলে। চাল চুলাহীন এক দুর্গার সময়ে খাদ্য খোঁজে, প্যান্ডেলেতে কোন দুর্গার পূজাই থাকিস মজে। এক দুর্গার সংসারেতে ক্ষুধার আগুন জ্বলে, লক্ষ টাকার প্যান্ডেলেতে কাদের পূজা চলে। এক দুর্গার লাশ ঢাকতে বসন নাহি জোটে, কোন দুর্গার কেমন পূজায় মনটা মেতে ওঠে। এক দুর্গার জীবন জুড়ে দুর্দশা দুর্গতি, প্যান্ডেলেতে কোন দুর্গার পূজাই দিস মতি। নমস্কার। এই কবিতার কোনো কনক্লুশন হয় না, প্রশ্নগুলো থাক কবির, উত্তর ভাবুন আপনারা। চলে আসি, আমরা শুনে নেব ধনঞ্জয়দার কবিতা, ছোট্ট একটা পুজোর ছড়া। একটা পুজোর ছড়া, পুজো আসছে বলেই। চারিদিক সাজে বাজনা বাজে, তাক পুরু তাক বাজে ওই ঢাক কাশের বনে, উদাসী মনে মাঠের রালে দূরের খালে, কারা যেন যায় নীল জামা গাই, ঘুরছি একা নাইকো দেখা শিউলি কুড়োই ভোরের আলোয়। বাবাকে নিনি, জামা হয়নি, তবুও দুর্গায় ডাকছে আমায়। কেমন শেষ হয়েও হইল না শেষ, অসাধারণ। আর একটু হলে ভালো হতো। হ্যাঁ ঠিক, ওই জন্যই বললাম শেষ হয়েও হইল না শেষ। এবং অনুষ্ঠানের শেষ কবিতা, আমি একটু কবিতা অংশ শুনতে চাইছি, জানি পুরোটা সম্ভব নয়। আমি সেই মেয়ে। আমি সেই মেয়েটি, শুভ দাশগুপ্ত। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, এবং আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে আপনি ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লামপট্ট, আমি সেই মেয়ে। আসামের চা বাগানের ঝুপড়ি কামিল বস্তি থেকে যাকে আপনি তুলে নিতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, আর ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোনে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে আসা ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাঁখে ঘরে ফিরলেই বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতন রাস্তার দুপাশে ছুঁড়ে ফেলে দিয়ে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে চলে শহরের পথে। কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সে মেয়ে। আমি সে মেয়ে। এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্মকে, আত্মচোখে, আমি সে মেয়ে। সংসারের অসমে আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে
ছাতা হয়ে থাকি, আমি সে মেয়ে। কবিতাংশ বললাম। নমস্কার। এই কবিতাটা মনের এমন জায়গা থেকে আসে, শেষ করেও থামা যায় না। উনি কবিতাটা শেষ করে দিলেন, রেশটুকু রয়ে গেল, হাতে সময় নেই, কিছু করার নেই আমাদের। 3 কবিকে সম্মান জানাচ্ছে সিটিএন টিভি। স্যালুট আপনাদের 3 জনকে। এরকম পর্ব থাকলে সারা জীবন কবিতা নিয়ে বাঁচতে পারি। কবি তরুণ কুমার বাইনকে তুলে দিলাম নক্ষত্রাণী সম্মানপত্র। ধন্যবাদ। ভীষণ ভালো লাগছে তরুণদা। কবি সুদীপ কুমার সিনহা, মন ভরিয়ে দিয়েছেন সুদীপ দা, মনে রাখবো আপনার সেই আমি। ধন্যবাদ। কবি ধনঞ্জয় পাল, চণ্ডীপাঠ করুন, আপনার গলায় চণ্ডীপাঠ খুব ভালো হবে। এভাবেই আমরা মেতে উঠেছি পুজোয়। এগিয়ে যাব। জীবনে সুখ থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে, বেদনা থাকে, আর কবিতা থাকে সবকিছুর জন্য। ভালো থাকবেন, পুজো আসছে, কবিতায় থাকুন, আমাদের সঙ্গে থাকুন, এগিয়ে চলুন। নমস্কার।